আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লুটপাটের মাস্টারমাইন্ড ছিলেন সালমান এফ রহমান। সাভারের সাবেক 2 এমপি সহ 119 জনের বিরুদ্ধে হত্যা মামলা। আন্দোলনে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিতেন জিয়াউল। চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ 3 দিনের রিমান্ডে। সম্পদের পাহাড় গুনেছেন সাবেক সংসদ সদস্য টুকু। ফেনীতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা দিল বিএনপি। সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক। পাগলা মসজিদে এবার মিলেছে রেকর্ড 28 বস্তা টাকা। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা ছেলে নিহত। সপ্তাহ জুড়ে দমকা হাওয়ার সাথে বৃষ্টির আভাস, নদী ও সমুদ্র বন্দরে সতর্ক সংকেত। এবং ফরাসি এয়ার শোতে দর্শকদের সামনে সমুদ্রে বিধ্বস্ত বিমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। এর আগে গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনালাপের সময় ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। ফোনালাপে 2 নেতার মধ্যে সংখ্যালঘু ইস্যুসহ পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান মোদী। অন্তর্বর্তী সরকারকে শুভকামনা জানিয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করার কথা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি। গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রিমান্ডে দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লোপাটের নানা কাহিনী, অর্থ লুটের নানা ফন্দি ফিকিরের তথ্য জানতে পেরে গোয়েন্দারা হতবাক। তারা বলছেন অর্থ লুটপাটের মাস্টার মাইন্ড হলেন সালমান এফ রহমান। গ্রেফতারকৃত সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন এই আইনমন্ত্রী। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে ছাত্র আন্দোলন নিয়ে সমাধানের দিকে যাওয়া সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই এগ্রেসিভ ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই সংশ্লিষ্ট নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহারও করেছিলেন তারা। পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান। তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির মন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলি ও পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদ এবং 3 ইউপি চেয়ারম্যান সহ 119 জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। শনিবার সকালে আশুলিয়া থানা পুলিশের ওসি AFM সায়েদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে 11:30টার দিকে আশুলিয়া থানার 119 জনের নাম উল্লেখ করে নিহত আশরাফুলের প্রতিবেশী চাচাতো ভাই শাহিদ হাসান এই মামলাটি দায়ের করেন। ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধের নেপথ্যে ছিলেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান। বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যতবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল তা জিয়াউল হাসানের নির্দেশে বন্ধ করা হয়। ছাত্র জনতার আন্দোলন চলার সময় গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় জিয়াউল হাসানের নির্দেশে। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 10 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল 13 দিন।
চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সদস্য এম.এ. লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বেলা 12টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত এই আদেশ দেন। এর আগে ভোর 6:30টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। এরশাদ শুক্রবার ডবলমুরিং থানায় এম.এ. লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা করেন। মামলায় এম.এ. লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়। সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর বিরুদ্ধে তার নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক টুকুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, শামসুল হক টুকুর বাড়ির সামনে ইসামতি নদী দখল করে বালি দিয়ে ভরাট করে সুইমিং পুল বানাচ্ছিলেন। তিনি দখলে নিয়েছিলেন বেড়া বিশ্বাক লিখা কোলঘাট। ফেনীতে ছাত্র জনতার আন্দোলনে নিহত 8 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। গতকাল জেলার বিভিন্ন এলাকায় গিয়ে নিহতদের কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। গতকাল দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে নিহত সরওয়ার জাহান মাসুদের কবর জিয়ারত করে তার বাবার হাতে অনুদানের অর্থ তুলে দেন আব্দুল আউয়াল মিন্টু। আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে আটকের বিষয়টি জানিয়েছেন রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল। রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। কিশোরগঞ্জের পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের 9টি লোহার দানবাক্স এবার 3 মাস 27 দিন পর খোলা হয়েছে। এবারও নতুন রেকর্ড মিলল 28 বস্তা টাকা। চলছে গণনা। শনিবার সকাল 8:30টায় 9টি দানবক্স ও একটি ট্যাঙ্ক থেকে 28 বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় 350 জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার পাহাং রাজ্যের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশি মোহাম্মদ আদম ও তার ছেলে নিহত হয়েছেন। হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে স্থানীয় সময় 6:30টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট জুকরি মোহাম্মদ জানান, করাতকল শ্রমিক মোহাম্মদ আদম তার সৎ ছেলে মোহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূল হয়ে দমকা বাতাস দেশের নদী তীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। ফ্রান্সের এয়ার শোতে অংশ নিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। দুর্ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ার শো পাইলট নিহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকা লেভুতে হয় এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, এয়ার শো চলাকালে হঠাৎ ভূমধ্যসাগরে পড়ে যায় ফুগে ম্যাজেস্তে জেটটি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।